হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? ঘরভর্তি লোকের সামনে মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ল ইয়াস। বয়স তার কতই বা হয়েছে, 30 কি 31। এমনভাবে বলছেন মনে হচ্ছে 50 পেরিয়ে 60-এ পা রেখেছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে, বলল ওনাকে, আমি অতটা বুড়ো হয়ে যাইনি আম্মু। বুড়ো হয়ে যাওনি মানে? এই মেয়ের বয়স খুব বেশি হলেও তোমার ভাগ্নি সিমির মতো হবে, ওর কাছে তো তুমি বুড়োই। মায়ের সাথে তাল মিলিয়ে বলল আফিয়াও। বুঝতে পারছো না আম্মু? এই জন্যই এতবার বলার পরেও তোমার ছেলে রাজি হচ্ছিল না বিয়েতে। কে জানি কে এই মেয়ে, কোথা থেকে বা ধরে নিয়ে এসেছো একে? ইয়াসের রাগ হচ্ছিল বোনের কথা শুনে। বাড়ি ফিরে এমন হবে জানলে এখানে আসতোই না আজকে। সবাইকে থামাতে ইয়াস ধমক দিয়ে বলে উঠল ওদেরকে, তোমাদের মেলোড্রামা বন্ধ করবে? আমরা মেলোড্রামা করছি? বিয়ে করতে না করতে এমন কথা? কই ভেবেছিলাম ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করবো তাকে, কত মজা করবো তার বিয়েতে, তার হলো কোথায়? পুরো কথাটা শেষ করার আগে আবারও ধমক দিয়ে উঠল ইয়াস, কান ওর ঝালাফালা বোনের বকবকানিতে। চুপ করবি তুই? ভাইয়ের এত বড় ধমকে কেঁপে উঠল আফিয়া। রাগী মুখ করে তাকিয়ে রইল অন্যদিকে। ইয়াস শান্ত হলো, একবার তাকালো ওর পেছনে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পরে আবার মায়ের দিকে তাকিয়ে বলল ওনাকে, বিয়ে করছে না বলে তুমিই তো এতদিন আমার মাথা খাচ্ছিলে আম্মু। বিয়ে করে বোন এসছে, এখন তাকে বরণ করতে এত কথা কিসের? আমি তোমাকে বিয়ে করতে বলেছি ঠিকই, কোনো প্রাপ্তবয়স্ক বিয়ে উপযুক্ত মেয়েকে। এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে বলিনি তোমায় ইয়াস। কে এই মেয়ে, পরিচয় বা কি? পরিচয়? ও খন্দকার ইয়াস রয়হানের ওয়াইফ, তোমার আর আপুর বৌমা, এই বাড়ির ইয়াস? একমাত্র ছেলের বউ। আর কোনো পরিচয়ের দরকার আছে আম্মু? ছেলের উত্তরে হতভম্ব বনে গেলেন সুফিয়া বেগম। যে ছেলে কখনোই ওনার মুখের উপর কথা বলতো না, সে আজকে ঘর ভর্তি মানুষের সামনে এভাবে কথা বলছে ওনার সাথে। ছেলের মুখ পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন সুফিয়া বেগম, ইয়াস, তুমি কবে থেকে আমার মুখে মুখে কথা বলতে শিখেছো? বড় হয়ে গেছো বলে কি তোমাদের জীবনের সব সিদ্ধান্ত তোমরা একাই নিয়ে নেবে? এত দূর জার্নি করে এসে এত কথা ভালো লাগছে না ইয়াসের। মাথাটা ঠান্ডা হওয়া চাই আপাতত। ইয়াস ওর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত ধরে সামনে নিয়ে এলো। চোখ দিয়ে ইশারা করতে মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলো সামনে দাঁড়িয়ে থাকা সুফিয়া বেগমকে। মেয়েটা নিচু হতেই সরে গেলেন সুফিয়া বেগম। ইয়াসের ভালো লাগলো না বিষয়টা। মেয়েটার হাত ধরে নিয়ে গেল তাকে নিজের রুমে। ঘরের মানুষজন সবাই তাকিয়ে রইলেন ওদের যাওয়ার পানে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেছে ইয়াস। প্রায় অনেক সময় পরে বেরিয়ে এসেছে সে। মাথাটা এখন ঠিক লাগছে। এত সময় কিসের মধ্যে দিয়ে গেছে কেবল ইয়াস নিজেই জানে। রুমে আসতেই বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটাকে চোখে পড়ল। মেয়েটা প্রচন্ড রকমের ভয় পেয়েছে। ভয় পাওয়ারই কথা, বাচ্চা মেয়েটার সাথে চোখের সামনে এত কিছু হয়ে গিয়েছে ভাবলেও খারাপ লাগছে ওর। হাতের টাওয়েলটা রেখে আস্তে আস্তে হেঁটে কাছে গেল মেয়েটার, বলল ওকে, নাম কি তোমার? পরনে থাকা শাড়ির আঁচল মুঠোয় নিয়ে মুচড়াপুচড়ি করছে মেয়েটি। মুখ তুলে তাকালো না ইয়াসের দিকে, নিচের দিকে তাকিয়ে বলল মিনমিনে কণ্ঠে, কাশফিয়া। আগে পিছিয়ে কিছু নেই, শুধুই কাশফিয়া? মেয়েটা মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ। তারপর আস্তে আস্তে বলল নিজের পুরো নাম। কাশফিয়া জামান উপমা, সবাই কাশফিয়া নামেই ডাকে। ভ্রু কুচকে মেয়েটির দিকে তাকালো ইয়াস। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো ওকে, তোমার কি তোতলানোর অসুখ আছে মেয়ে? পটাপট মাথা দুলিয়ে না সূচক উত্তর দিল কাশফিয়া। হাসলো, ভালোভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। বয়স বেশি হলে 18-র কাছাকাছি হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, লম্বা চুল, সঙ্গে সুন্দর হাসির অধিকারিণী মেয়েটা। ইয়াস মুগ্ধ হয়ে দেখছে মেয়েটিকে। এই মেয়েটা কোথায় লুকিয়েছিল এতদিন? কেন সে আগে ধরা দেয়নি ইয়াসের কাছে? পরক্ষণে আবার মাথায় এলো সে পাগলের মতো কি ভাবছে এসব। মেয়েটা বাচ্চা, ইয়াসের সঙ্গে তার যায় না কোনোভাবেই। নিজেকে কিছুক্ষণ মনে মনে বকাঝকা দিয়ে বলল ইয়াস, উপমা নামটাই সুন্দর। তুমি যতদিন এখানে আছো আমি বরং তোমাকে উপমা নামেই ডাকবো। মুখ তুলে তাকালো কাশফিয়া। নজরে এলো ইয়াসের উদম চওড়া বক্ষদেশ। মুখের দিকে তাকাতেই কি যে হলো ওর। মাথার ভিজে চুলগুলো এসে লেপ্টে আছে কপালে, ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে চুল থেকে। ফর্সা মুখশ্রীতে পানির ফোঁটা যেন মুক্তোর দানার ন্যায় চকচক করছে। এভাবে চোখের সামনে ইয়াসকে দেখে অস্বস্তি হলো কাশফিয়ার। লজ্জায় নুয়ে নিল নিজের মাথাটা। ইয়াস ওর মুখের দিকে তাকিয়ে ভাবছে মেয়েটা কি লজ্জা পাচ্ছে তাকে দেখে। তবে অর্ধপরিচিত মেয়েটা নামটা মনে ধরেছে ইয়াসের, শুনতে বেশ লাগে, উপমা। কি যেন ভেবে অজান্তে হাসি ফুটলো ইয়াসের মুখে। উঠে গিয়ে একটা শপিং ব্যাগ নিয়ে ওর সামনে রেখে বলল, চেঞ্জ করো।
মাথা তুলে ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। লোকটার কথার মানে বুঝে উঠতে পারল না। সে চেঞ্জ করবে মানে ওনার সামনে কিভাবে চেঞ্জ করবে? ইয়াস লক্ষ্য করলো মেয়েটার চাহনি, নিজেরই কেমন বিভ্রান্তি লাগলো। কি বলে দিয়েছে খেয়াল করেনি তখন। গলা খাকড়ি দিয়ে বলল ইয়াস, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বললাম, আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করতে বলিনি তোমাকে। এত অবাক হলেছে? অবাক হওয়ার মতোই তো বললেন আপনি। ভ্রু কুচকালো ইয়াস। মেয়েটাকে দেখে যতটা লাজুক মনে হয়, আদৌ কি সে এমন? ইয়াসের মনে হচ্ছে সে অতি চঞ্চল। কাশফিয়া মাত্রই বেরিয়েছে শাওয়ার নিয়ে। পরনে থাকা বিয়ের শাড়িটা পাল্টে পড়েছে একটা 3 পিস। জামাটা পুরোপুরি ফিট হয়েছে ওর শরীরে। মাঝপথে এসে গাড়ি থামিয়েছিল ইয়াস। ফোন বের করে কাউকে কল দিয়েছিল তখন। কিছু সময় অপেক্ষা করতে দুটো ছেলে মেয়ে এলো। সেখানে হাতে থাকা শপিং ব্যাগগুলো ধরিয়ে দিল ইয়াসকে। ড্রাইভিং সিটে বসে থাকা ইয়াসের পাশের সিটেই ছিল কাশফিয়া। ছেলে মেয়ে দুটো উৎফুল্ল হয়ে কথা বলতে চেয়েছিল তার সাথে, কিন্তু তাদের খুশিতে জল ঢেলে গাড়িটা স্টার্ট করে দিল ইয়াস। গাড়ির জানালা দিয়ে কাশফিয়া তাকিয়েছিল পেছনে। দেখতে পেয়েছিল ছেলে মেয়ে দুটোর রাগান্বিত মুখশ্রী। রুমে কেউ নেই দেখে স্বস্তি পেল কাশফিয়া। এই বাড়িটা আর বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরোপুরি অচেনা তার কাছে। ইয়াসের সাথে পরিচয় কিছুক্ষণ আগে। ওই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে ধারণাতেও ছিল না ওর। বিছানায় রাখা ল্যাপটপে হাত দিলে কানে ভেসে আসলো কারো কর্কশ কণ্ঠ। হাত দিবে না ওটাতে। ভয়ে হাতটা সরিয়ে নিল কাশফিয়া। ভাবুক দৃষ্টিতে কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? এটাতে কি আছে? আপনা আপনি ভ্রু কুচকে এলো ইয়াসের। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা কোনো কালেই পছন্দ নয় তার। এই মেয়ে কিনা কিছুক্ষণের পরিচয়ে কৈফিয়ত চাইছে তার থেকে। রেগে বলল ইয়াস, নিজের মতোই থাকো, আমার কোনো বিষয়ে ভুলও না গলাবে না। বেশি কথা বলে যেখান থেকে নিয়ে এসছে সেখানে ছেড়ে আসবো। কাশফিয়া কথা বলল না, আর চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। ইয়াস দ্রুত এসে নিয়ে গেল নিজের ল্যাপটপটা। কাশফিয়া কেবল নীরব চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে ওর। ফেলনাই তো, মা বাবা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন সবসময়, কিন্তু মামি কখনো আপন করে নেননি তাকে। তাই তো জেনে শুনে সবসময় পড়াশোনা করতে চাও 18 বছরে কাশফিয়াকে তুলে দিচ্ছিলেন এক 40 বয়স লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে কাশফিয়ার এক ভাই আছে, নাম ওর কৌশিক, যে কিনা বাইরে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতো বোনের জন্য। সেজন্য মামিও উপরে উপরে ভালো মানুষই দেখাতেন সবসময়, কিন্তু 2-3 মাস হলো কোনো খোঁজ খবর নেই কৌশিকের। মামির আসল চেহারা বেরিয়ে আসতেও সময় লাগেনি খুব একটা। কানের কাছে বারবার বলছিলেন বিয়ে করে নিতে। কৌশিক নাকি মারা গেছে, আর আসবে না দেশে। রাগ লাগছিল কাশফিয়ার। ভাই সম্পর্কে এমন কথা শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছিল ওর। মুখের উপর যা তা বলেও দিয়েছেন ওনাকে। ফলস্বরূপ মামির শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়েছে কাশফিয়ার গালে। বিছানায় বসে কথাগুলো ভাবছে কাশফিয়া। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়েছে ওর। অন্য হাতের সাহায্যে মুছে নিয়েছে চোখের সেই পানিটুকু। ইয়াস দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটা কান্না করছে। কোনোভাবে কি ইয়াসের কথায় রাগ করেছে সে? করলে করুক, ইয়াসের কি আসে যায় তাতে? বাড়ির গৃহকর্মী নুরি বেগম এসেছেন ইয়াসের দরজার সামনে। ডাকতে এসেছিলেন খেতে যাওয়ার জন্য। ইয়াস ওনাকে দেখলেই ভালো মন্দ জিজ্ঞাসা করলো। উনিও হেসে উত্তর দিলেন ওর কথার। চোখের ইশারায় কিছু বললেই মহিলা বুঝতে পেরে চলে গেলেন ওখান থেকে। ইয়াস আস্তে আস্তে হেঁটে গিয়ে পাশে বসলো কাশফিয়ার। শান্ত কণ্ঠে বলল, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে মারধর করেছে? একটা ধমকে তো দিয়েছে। ওকে নাক টেনে লাল লাল চোখ দুটো নিয়ে ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। বলল, ওকে। এমনভাবে বলছেন মনে হচ্ছে মারধর করলেই আপনি খুশি হতেন। ইয়াসের হয়তো পছন্দ হলো না মুখের উপর কথা বলাটা। ভ্রুজোড়া কুচকে তাকিয়েছে কাশফিয়ার দিকে। ধমকের স্বরে বলে উঠেছে ওকে, বাবা, তোমাকে দেখে তো মনে হয় না এত কথা জানো। শোনো উপমা, আমার সামনে মোটেও নিজেকে চালাক প্রমাণ করতে আসবে না। মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। সে তো বরাবরই এমন। 2 মিনিট কথা না বলে থাকলে কেমন দম বন্ধ লাগে ওর। এই লোকটাই বা এমন কেন? বারবার ধমক দিয়ে কথা বন্ধ করতে চাইছে তার। হাতে খাবারের প্লেট নিয়ে ইয়াসের রুমে প্রবেশ করেছেন নুরি বেগম। ওনার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চলে যেতে বলল ইয়াস। ভদ্রমহিলা দাঁড়ালেন না এক মুহূর্ত, মাথা নাড়িয়ে চলে গেলেন ওখান থেকে। কাশফিয়া চোখের সামনে খাবারের প্লেট ধরে বলল ইয়াস। খাবারটা খেয়ে নাও। খাবারের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল কাশফিয়া। অসহায়ের মতো বলল ইয়াসকে, আমার ভাইয়াকে এনে দিন। আপনি না বললেন ভাইয়ার ঠিকানা আপনার জানা আছে? মুহূর্তেই চোখে মুখে অন্ধকার জমল ইয়াসের। বলেছিল তো ঠিকই, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে কৌশিককে? পরিস্থিতি সামলাতে আবারও বলে উঠল কাশফিয়াকে, তুমি কি খাবারটা খাবে? আমার খিদে নেই। খেলে খাও, নইলে বসে থাকো। কথাটাই বলেই উঠে চলে গেল ইয়াস। কাশফিয়া কেবল শূন্য চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। মনে মনে বকাঝকা করলো ইয়াসকে। ফর্সা মুখটা অন্ধকারে ঢেকে গেছে কাশফিয়ার। ভাবছে ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে,
লোকটা এমন কেন? সুন্দর করে কথা বললে কি আল্লাহ পাপ দেবেন ওনাকে? রাত হয়েছে অনেকটা, দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কাশফিয়া। পুরো রুমে সে ছাড়া আর কেউ নেই। একা একা বসে থাকতেও বিরক্ত লাগছে। বাইরে গিয়ে যে কারোর সাথে কথা বলবে ওই সাহসটাও নেই। এখানে সবাই তো অচেনা তার কাছে, তার মধ্যে আবার বাড়ির ভেতর ঢুকতেই দেখেছিল সবার ব্যবহার। কেউ যেন খুশি হয়নি তাকে দেখে। বুঝতে বাকি নেই এটা কাশফিয়ার। হুট করে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওর পিছনে। ঘুরে তাকালে রাগত্ব স্বরে বলে উঠল কেউ। এই মেয়ে, নাম কি তোমার? মাথাটা নুয়ে উত্তর দিল কাশফিয়া। জি, কাশফিয়া। ইয়াশকে তুমি চেনো? কতদিন হলো চেনো? বুঝে শুনে বিয়েটা করেছো তো? কাশফিয়া তাকিয়ে রইল মেঝের দিকে। কি উত্তর দেবে ঠিক বুঝতে পারছে না সে। দুজনের কথা বলার মাঝখানে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। তখন দুজনেই তাকালেন ব্যক্তিটির দিকে। তুমি আব্বুকে বুঝে শুনে বিয়ে করেছিলে আম্মু? রাগ হলো সুফিয়া বেগমের। ছেলের দিকে তাকিয়ে কটমট কণ্ঠে বলে উঠলেন তিনি। কিসের সাথে কি মেলাচ্ছ ইয়াশ? ইয়াশ চোখের ইশারায় রুমে যেতে বলল কাশফিয়াকে। দাঁড়ালো না কাশফিয়া, ফটাফট মাথা নাড়িয়ে সাই জানালো ইয়াশের কথায়। ওর পাশ কাটিয়ে চলে গেল রুমে। মায়ের মুখোমুখি এসে আবারও জিজ্ঞাসা করলো ইয়াশ। রাখছো কেন? তুমি আমাকে বলো, আব্বুকে তুমি বুঝে শুনে বিয়ে করনি? থমথমে খেয়ে গেলেন মিসেস সুফিয়া। এই ছেলের মধ্যে এত পরিবর্তন এলো কি করে? ইয়াশ এতটা পাল্টে গেছে যে মায়ের মুখে মুখে কথা বলছে। নিজেকে স্বাভাবিক করে বললেন ইয়াশকে। বুঝে শুনে করছি, অবুঝের মতো কথা বলছো কেন ইয়াশ? অবুঝের মতো কথা তো তুমি বলছো। ও আমাকে না চাইলে বিয়ে করবে কেন? আমার হাত যখন ধরেছে বুঝে শুনেই ধরেছে নিশ্চয়ই। ছেলের যুক্তি শুনে হতভম্ব বনে গেলেন সুফিয়া বেগম। চোখে মুখে বিস্ময় নিয়ে বললেন কেবল। ইয়াশ, আমার ভালো খারাপ নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে আম্মু? তোমার ওই ছেলে কোথায় যার জন্য আমাকে সবসময় নিজের থেকে দূরে সরিয়ে রাখতে? ছেলের কথায় অভিমানের আভাস পেলেন সুফিয়া বেগম। আফিয়া বা ইয়াশ কেউই ছিল না তখন। দত্তক নিয়েছিলেন 1-2 বছরের এক বাচ্চা ছেলেকে। শখ করে নাম রেখেছিলেন ঈশান। তার 2-3 বছর পরে আফিয়া এলো। ওনার কোল আলো করে পড়ে ইয়াশ। ছোটবেলা থেকে ইয়াশ আর আফিয়ার তুলনায় ঈশানকে বেশি আদর করতেন সুফিয়া বেগম। একসময় চঞ্চল ইয়াশকে পাঠিয়ে দিলেন লন্ডনে। ছেলে ওনার আগের মতো চঞ্চল নেই, বড় হয়েছে এখন। বুঝতে শিখেছে বাস্তবতার সাথে সাথে মায়ের সাথে দূরত্বও বেড়েছে তার। প্রতিদিন ছেলেকে ফোন দিয়ে কত কি বলতেন সুফিয়া বেগম। বোঝাতে চাইতেন তিনি কখনোই আলাদা করে দেখেননি কাউকে। মনে হতো ইয়াশের ভুল ভেঙেছে। প্রথম প্রথম ফিরে আসতে চাইতো ইয়াশ, কিন্তু সুফিয়া বেগম ফোনেই হম্বিতম্বি করতেন ছেলের উপরে। জেদ করে এতদিন বারবার বলার পরেও আসতে রাজি হয়নি দেশে। হুট করে 2 দিন আগে ফোন দিয়ে জানালো সে আসছে। খন্দকার মঞ্জিলে খুশি ফিরে এসেছিল যেন, কিন্তু প্রথম দিনে আবার ছেলের সাথে তিক্ততা বাড়বে ওনার ভাবনাতেও ছিল না। সুফিয়া বেগম গটগট করে হেঁটে দরজা পর্যন্ত গেলেন। ফিরে তাকিয়ে আবার শক্ত কণ্ঠে বললেন ইয়াশকে উদ্দেশ্য করে। কিছু শাড়ি রেখে গেলাম, তোমার বউকে বলো শাড়ি পরার অভ্যাস করে নিতে। খন্দকার বাড়ির বউরা এসব 3 পিস পরে ঘুরে বেড়ায় না। ইয়াশ ভ্রু কুচকে তাকিয়ে আছে মায়ের দিকে। কিছু বলল না অবশ্য। সুফিয়া বেগমও আর ছেলের সাথে কথা বাড়াতে চাইলেন না, তাই চলে গেলেন ওখান থেকে। ছাদে সুন্দর করে বসার জায়গা আছে। এই সময়টাতে বাড়ির সবাই এসে আড্ডা দেয় এখানে। ইয়াশ এতদিন মিস করেছে বাড়ির সবাইকে। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আনমনে ভাবছে কি যেন। আচমকাই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পিছনে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো উজ্জ্বলকে। হাসলো ইয়াশ। এই লোকটারই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। উজ্জ্বল হলো আফিয়ার হাজবেন্ড, আবার ইয়াশের চাচাতো ভাই। উজ্জ্বলের আব্বু আম্মু মারা গেছেন সেই কবেই। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন এক অ্যাক্সিডেন্টে মারা যান দুজনে। কোলে পিঠে করে ওকে বড় করেছেন সুফিয়া বেগমই। ছেলেটা ভালো আর সুদর্শন, মেয়েকে তাই তুলে দিয়েছেন ওর হাতে। বয়সে উজ্জ্বল ইয়াশের থেকে অনেকটাই বড়, তবুও দুজনে যেন বন্ধুর মতো। উজ্জ্বল আলতো করে ধাক্কা দিল ইয়াশের কাঁধে। একগাল হেসে বলল, কেমন আছো শালা বাবু? শুনলাম বউ নিয়ে এসেছো। উনি কি সেই সৌভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? মুচকি হাসলো ইয়াশ। তাকালো আকাশপানে। কিছুক্ষণ ওভাবে থেকেই বলল উজ্জ্বলকে, তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? ভালোই। তা কথা কাটালে বুঝি? কি জানতে চাইছো তুমি? বিয়েটা হলো কিভাবে? আগে থেকেই কি সব সেট করে রেখেছিলে? এদিক দিয়ে কাজটা কিন্তু মির্জাফরের মতোই করলে। সব কথাই দুলাভাইকে বলো, আর বিয়ের কথা বললে না। বলবো বলে তো রেখেছে। মেয়েদের মধ্যে কালফুলি আমার মোড়ের 12টা বাজিও না তো। ইয়াশ আর উজ্জ্বল দুজনে গিয়ে বসেছে চেয়ারে। সিমি এসেছে মামা আর বাবার জন্য চা বানিয়ে নিয়ে। ইয়াশ আসার পর এই মাত্রই দেখা হলো সিমির সাথে। বয়স ওর 16 কি 17 হবে। মেয়েটা যখন ক্লাস 4-এ পড়ে তখন দেশ ছেড়েছিল ইয়াশ।
লন্ডনের ফুপির বাসাতে গিয়ে উঠেছিল সে। মায়ের আদর খুব কমই পেয়েছে, যা পেয়েছে সব ফুপির। এই একজন মানুষকে ইয়াশ ভালোবাসে নিজের থেকে বেশি। ওর ফুপির ছেলে মেয়ে নেই, তাই উনি ইয়াশকেও নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন সেই ছোটবেলা থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। ছোট্ট সিমি এখন বড় হয়েছে। ইয়াশও এখন আর আগের মতো ছন্নছাড়া বাউন্ডুলে নেই। বাড়ির পরিবেশ, প্রতিটা মানুষের পরিবর্তন লক্ষ্য করেছে এসেই। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়েছে ইয়াশ নিজেও। সিমি চলে যায়, তার বাবার মামার সাথে কিছুক্ষণ কথা বলে। চায়ের কাপে চুমুক দিয়ে ইয়াশ ভাবছে কাল সন্ধ্যার কথা। উজ্জ্বল ওদিকে চোখে চশমাটা ঠেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইয়াশের কথা শুনতে। উজ্জ্বলের এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। এই ছেলে এত সময় ধরে বলছে না কেন সবটা? উজ্জ্বল চায়ের কাপে চুমুক দিয়ে অধৈর্য কণ্ঠে বলল ইয়াশকে, কি হলো শালাবাবু, তাড়াতাড়ি বলো তোমার বিয়ের কাহিনী। বিরক্ত হলো ইয়াশ। ভ্রুকুচকে তাকালো উজ্জ্বলের দিকে। উজ্জ্বল তেমন পাত্তা দিল না ইয়াশের রাগকে। তাকে আপাতত জানতে হবে কিভাবে কি হলো। ইয়াশর হাতে থাকা চায়ের কাপটা রেখেছে টেবিলে, ভাবছে কাল সন্ধ্যার ঘটনা। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকেই আসছিল ইয়াশ। উদ্দেশ্য কেবল তার বাড়ির মানুষদের সাথে দেখা করা নয়, এসেছে অন্য কাজে। এই উসিলায় সবাইকে দেখে যাবে, এই আর কি। এত বছর পর বাড়িতে আসতে শুনে সবাই নিশ্চয়ই খুশি হয়েছেন। তার আসাতে খুশি না হলেও অবাক হবে না। ছোটবেলা থেকেই মায়ের আদর পায়নি বললেই চলে। মায়ের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান ইয়াশের। বিদেশের মাটিতে পা রেখেছিল সেই কবে। বাড়ির সবার জন্য কষ্ট হতো ওর। কতবার চলে আসতে চেয়েছে দেশে, প্রতিদিন কল দিয়ে কান্নাকাটি করতো ফিরে আসবে বলে, কিন্তু মায়ের বড়সড় ধমকে চুপ করে যেত। আবার নিজেকে গুছিয়ে নিয়েছে ইয়াশ, এখন আসে আগের মতো নেই। অল্পতেই ভেঙে পড়ে না, কেমন গম্ভীর হয়ে গেছে এখন। কেউ ভালো কথা বললেও অকারণে রাগ দেখায় তার উপর। ইয়াশ তো এমন ছিল না, পরিস্থিতি বাধ্য করেছে তাকে এত কঠোর হতে। এগুলো ভাবছে আর ড্রাইভ করছে ইয়াশ। কোথা থেকে বিয়ের সাজে এক মেয়ে দৌড়ে এসেছে গাড়ির সামনে। অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে, হাতে আর পায়ে হয়তো ব্যথা পেয়েছে অনেকটা। ইয়াশ দ্রুত গাড়িটা ব্রেক কষলো। রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা মেয়েটার দিকে। আরেকটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তারপর কি হতো? এই অ্যাক্সিডেন্টের জন্য লোকজন ইয়াশকেই দোষারোপ করতো নিশ্চয়ই। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো ইয়াশ। চোখ মুখ শক্ত করে বলল ওকে, এই মেয়ে, চোখ কি বাসার আলমারিতে রেখে এসছো? এখনো তো একটা অঘটন ঘটেছে তো। মেয়েটা ছলছল চোখে তাকালো ইয়াশের দিকে। ইয়াশও তখন লক্ষ্য করলো ওকে কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে মেয়েটার। চোখের কাজল লেপটে গেছে। ও লাল শাড়িতে বসে থাকা মেয়েটার দিকে চোখ আটকে গেছে ইয়াশের। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা যায়। ইয়াশের দেখা সব থেকে সুন্দরী রমণী বললেও ভুল হবে না খুব একটা। ইয়াশের কেন মনে হচ্ছে আগেও দেখেছে মেয়েটাকে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াশ। চলে যেতে নিলেই দুই হাত দিয়ে ইয়াশের পা আঁকড়ে ধরলো মেয়েটা। ক্রন্দনরত অবস্থায় বলল ইয়াশকে, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। হতবাক হয়ে ওর দিকে দৃষ্টি ফেললো ইয়াশ। কি বলছে মেয়েটা? কে মারবে ওকে? নিজেকে স্বাভাবিক করে হাত ধরে মাটি থেকে তুললো মেয়েটাকে। চোখ মুখ শুকিয়ে আছে মেয়েটার, দেখে মনে হচ্ছে সারাদিনে খায়নি কিছুই। ইয়াশের কেমন মায়া হলো এই অপরিচিতার জন্যে। পাশের দোকানটার সামনে রাখা বেঞ্চে নিয়ে বসালো ওকে। বলল শান্ত কণ্ঠে, কিছু খাবে? উপর নিচ মাথা নাড়িয়ে বলল মেয়েটা, পানি খাবো, আমাকে একটু পানি দিন প্লিজ। দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটা কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। কিছু হয়তো ভাবছেন মনে মনে। খারাপ লাগলো ওনার। ইয়াশ উঠে যাওয়ার আগে গ্লাসে করে পানি নিয়ে এলেন ওর সামনে। বললেন চিন্তিত কণ্ঠে, কি হয়েছে মামনি তোমার? কাশফিয়া হয়তো চিনে লোকটাকে। কিছু না বলে কান্না করে দিয়েছে ও। ইয়াশ বারবার বুঝিয়ে বলছে ওকে কি হয়েছে বলতে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কাশফিয়ার মধ্যে। আগের মতোই কান্না করে যাচ্ছে সে। ইয়াশের হয়তো ভালো লাগছে না বিষয়টা। ধমকের স্বরে বলল কাশফিয়াকে, এই মেয়ে, কান্না থামিয়ে কেন, আর কিছু বলবে তো আমাকে? কাশফিয়া তাকালো পাশে বসে থাকা লোকটির দিকে। মানুষটাকে পুরোপুরি অচেনা লাগছে ওর। আগে কোথাও দেখেছে বলেও মনে হয় না। কাকে না কাকে হাতে পায়ে ধরে আটকেছে ভাবলেই কেমন অস্বস্তি হচ্ছে ওর। ইয়াশ বিরক্ত হলো এবার। উঠে চলে গেল ওখান থেকে। গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রেখেছে, তখনই ফোন বেজে উঠেছে ওর। কিছু সময় দাঁড়িয়ে কথা বলার পরপরই গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতে এই গাড়ির সাইড মিররে দেখতে পেল ইয়াশ কিছুক্ষণ আগে দেখা হওয়া সেই মেয়েটাকে কেউ একজন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চায়ের দোকানি কান্নাকাটি করছেন, প্রাণপণে চেষ্টা করছেন ওদের থেকে মেয়েটাকে বাঁচাতে। দ্বিতীয়বার গাড়ির ব্রেক কষল ইয়াশ। দ্রুত নেমে গিয়ে সামনে দাঁড়ালো ওদের। দোকানি তখন পায়ে পড়ে বললেন ইয়াশকে, মেয়েটাকে বাঁচা বাবা, ওর কেউ নেই, ওরা মেরে ফেলবে ওকে। পা সরিয়ে নিল ইয়াশ। হাত ধরে ভদ্রলোককে তুলে বলল সে। করছেন কি চাচা, উঠুন। উনি আগের মতোই কান্না করছেন, হাত দুটো জোর করে বলছেন ইয়াশকে। মেয়েটাকে বাঁচাও বাবা। ইয়াশকে দেখে ছেলে দুটো থেমে গেছে। ওদের পাশে এক 40 বয়সের লোক দাঁড়িয়ে। কপাল কুঁচকে তিনি তাকিয়ে আছেন ইয়াশের মুখ পানে। দেখেই বোঝা যাচ্ছে যে খুশি হননি খুব একটা। ইয়াশ বাঁকা হেসে বলল লোকটাকে, সামনে কিন্তু পুলিশ স্টেশন। তো কি হয়েছে? তুমি ভয় দেখাচ্ছ আমাকে? যাকে নিয়ে টানাটানি করছেন
সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন এটা? লোকটা এবার কাশফিয়ার দিকে তাকিয়ে আরেকবার তাকালো ইয়াসের দিকে। ইয়াসের বলা কথাটা পছন্দ হয়নি, তা ওনার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কটমট করে বলে উঠলেন ইয়াসকে, বাদরামো করার জায়গা পাও না, সম্পর্কে তো ও তোমার হবু মামি হয় ইয়াস। আপনি আমার কোন জন্মের মামা লাগেন? তোমার আম্মু আমার বউ। পুরো কথাটা শেষ হওয়ার আগে ইয়াস রক্তচক্ষু নিয়ে তাকালেন ওনার দিকে। ইয়াসের এমন চাহনিতে হয়তো ভয় পেল লোকটা। কাশফিয়া ধরে রাখা হাতটা ছেড়ে দিল। তখনই ইয়াসের খুব একটা অসুবিধা হয়নি লোকটাকে চিনতে। ছোটবেলায় নানা বাড়ি গিয়েছে হাতে গোনা 2-1 বার। ওর নানার এক ড্রাইভার ইয়াসের আম্মুকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় সবসময় নিজের সবটা দিয়ে হলেও সাহায্য করতেন আহাদের পরিবারকে। কিন্তু অকালেই চলে গেলেন আহাদের আম্মু। এরপর ইয়াসের নানা আহাদকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে। আহাদের বাজে স্বভাবের জন্য কেউই তেমন পছন্দ করত না ওনাকে। সুফিয়া বেগমের সাথে সম্পর্ক ভালো না হলেও বেশ কয়েকবার এসেছেন খন্দকার মঞ্জিলে। ইয়াসের পুরোপুরি মনে আছে আহাদকে। আহাদ কাশফিয়ার হাতটা ছাড়তেই ও ছুটে গিয়ে দাঁড়ালো ইয়াসের পিছনে। ইয়াসের বয়সী কয়েকটা ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছে ওখানে। সবাই হয়তো চেনে ইয়াসকে, আবার একই পাড়ায় হওয়ায় কাশফিয়াকে কম বেশি সকলেই চেনে। ওদের সবাইকে একসাথে এদিকে আসতে দেখে আহাদের সাথে দুটো ছেলে নিজেদের যান বাঁচিয়ে পালিয়েছে অনেক আগেই। ইয়াস 1 পা 2 পা করে এগিয়ে গেল আহাদের কাছে, চোখ মুখ শক্ত করেই বলল, বিয়ে করবেন? ইয়াসের হাবভাব ভালো ঠেকছে না আহাদের। ছেলেটাকে ভালো করেই চেনেও, খারাপ কিছু হতে পারে বুঝে আমতা আমতা করে বলল, না, বিয়ে করব না আমি। না কেন? চলুন আজকে আপনাকে বিয়ে করাবো। আহাদ 2 পাশে তাকিয়ে দেখলো, তারপর কথা না বলেই দৌড় লাগালো উল্টো রাস্তায়। ইয়াসের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো খিলখিল করে হেসে উঠল আহাদের দৌড়ানোর স্টাইল দেখে। হাসলো না কেবল কাশফিয়া, এখনো আগের অবস্থানেই দাঁড়িয়ে আছে সে। কোথায় যাবে কি করবে ভাবছে এসবে। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে, ওর পাশে দাঁড়িয়ে থাকা তুহিনকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে তোমরা চেনো তো? হ্যাঁ ভাইয়া। ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিও। অমনি বলে উঠল কাশফিয়া। পালিয়ে এসেছে কি ফিরে যাওয়ার জন্য? মেয়েটা সোজাসাপটা উত্তরে ভড়কালো না কেউই। ওরা হয়তো জানে কাশফিয়া এমনই। ইয়াস ভ্রু কুচকে তাকালো ওর দিকে। কাশফিয়া নিজের চোখ সরালো অন্যদিকে। ইয়াস বুঝলো মেয়েটার যাওয়ার জায়গা নেই, কিন্তু নিজের সাথেই বানিয়ে যাবে কোন পরিচয়ে কি যেন ভেবে গম্ভীর কণ্ঠে বলল ইয়াস, ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানে। ইয়াস চলে যাচ্ছিল ওখান থেকে মাটিতে পড়ে থাকা কাচের ফ্রেমের একটা ছবি লাগলো ওর পায়ে। হাতে নিলে পরিচিত কারো মুখ ভেসে উঠলো ছবিটাতে। চোখে মুখে বিস্ময় নিয়ে ইয়াস একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার ছবিটাকে ভালো করে দেখলো। মনে পড়লো ওর তখন যখন এসে মাটি থেকে টেনে তুলেছিল কাশফিয়াকে, ওর হাত থেকে পড়েছিল ছবিটা। আস্তে আস্তে কাশফিয়ার কাছে হেঁটে এসে জিজ্ঞাসা করলো ওকে। ছেলেটাকে? কিছু সময় পরে উত্তর দিল কাশফিয়া, আমার ভাইয়া। তোমার আম্মা আব্বু নেই? না। ইয়াসের ঠোঁটের কোণে হাসি ফুটলো মুহূর্তে। এই মেয়েটাকে খুঁজতেই যে এসেছে বাংলাদেশে, এত তাড়াতাড়ি পেয়ে যাবে ধারণাতেও ছিল না ইয়াসের। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার ইয়াসের। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতে চোখ ভরে এলো পানিতে। কান্না আটকাতে রাখতে ব্যর্থ হলো কাশফিয়া। মুখে হাত চেপে কান্না করে দিল তখনই। নিজের এত বড় বাড়ি এখন মামির দখলে। ভাইটা ওর বেঁচে আছে না মারা গেছে এও জানে না। কষ্ট তো হবেই। এত বড় শহরে কার কাছেই বা যাবে মেয়েটা। ইয়াস চোখের ইশারায় আশেপাশে থাকা সবাইকে চলে যেতে বলল। অপেক্ষা না করে ইয়াসের আদেশ পালন করলো ওরা। ইয়াস মিছে মিছে ভয় দেখিয়ে বলল কাশফিয়াকে, এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে ওই বুড়োর হাতে তুলে দেবো কিন্তু। কান্না থামালো কাশফিয়া। মনে হলো লোকটা কোনোভাবে চেনে ওর ভাইকে। নিজেকে স্বাভাবিক করে বলল ইয়াসকে, আপনি কি আমার ভাইয়াকে চেনেন? চিনি তো। কাশফিয়া হাসলো, চোখের পানি মুছে ইয়াসের হাত দুটো ধরে বলল ওকে, চলো আমাকে একবার ভাইয়ের সাথে কথা বলে দেবেন প্লিজ। আমি ভাইয়ের সাথে কথা বলবো, ও ঠিক আছে কিনা এইটুকুই কেবল জিজ্ঞেস করবো। ইয়াস শান্ত হতে বলল কাশফিয়াকে। হাত দুটো শক্ত করে ধরে আদুরে গলায় বলল, তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করো না ওর জন্য, কিন্তু ওর তো আসতে সময় লাগবে। তুমি যাবে কোথায়? কোনো কিছু না ভেবে অবুঝের মতো বলে উঠল কাশফিয়া। আপনার সাথে নিয়ে চলুন। ইয়াস হয়তো অপেক্ষা করছিল এটারই। বাঁকা হাসলো কি যেন ভেবে। বর্তমান কথা বলা শেষ হতেই থামলো ইয়াস। ওর পাশে দাঁড়িয়ে আছে উজ্জ্বল, ফেলফেল করে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। ইয়াস বিরক্ত হলো উজ্জ্বলের এমন চাহনি দেখে। মুখে মাছে ঢুকে তোলা ভাই, এভাবে হা করে আছো যে? ধ্যান ভাঙলো উজ্জ্বলের। ইয়াসের কথা পাত্তা না দিয়ে কৌতূহলী হয়ে বলল, তারপর কি হলো শালাবাবু? ইয়াস অন্যদিকে তাকিয়ে হাসলো, তারপর নিজেকে স্বাভাবিক করে বলল উজ্জ্বলকে, তারপর আর কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকে বাসরও হবে। ইয়াসের কথা শুনে চমকালো উজ্জ্বল। গম্ভীর ইয়াস কিনা রসিকতা করছে আজ। সব কি তাহলে বিয়ে নামক ওষুধেরই কাজ, যে ওষুধ গম্ভীর বদমেজাজি ইয়াসকে রোমান্টিক বানিয়ে তুলছে?
ইয়াশ রুমে আসছিল তখন ধাক্কা লাগলো কারোর সাথে। সামনের মেয়েটা ভাবলো ইয়াশ ধরে নেবে ওকে, কিন্তু ইয়াশ দাঁড়িয়ে আছে সে আগের মতোই। মেয়েটা দপ করে পড়ে গেল মেঝেতে। কোমরে হাত দিয়ে ইয়াশের মুখ পানে তাকিয়ে বলল সে, এটা কি হলো ঈশান? আমার সামনে দপ করে এক আলুর বস্তা পড়লো। কি আমি আলুর বস্তা? তাছাড়া কি? কথাগুলো ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখেই বলেছে ইয়াশ। কথা বলা শেষে চলে যাচ্ছিল নিজের রুমে। মেঝেতে বসে থাকা রুহি উঠে দাঁড়িয়ে ডেকে বলল ইয়াশকে, আমি কি দেখতে এতটাই খারাপ ঈশান? আমার দিকে কি তাকালে পাপ হতো তোমার? ইয়াশের পা জোড়া থেমে গেল। এগিয়ে এলো রহির কাছে। রহির প্রশ্নের উত্তরে বলল সে, তুমি কি জানো আমি বিবাহিত? আমার সুন্দরী বউ থাকতে তোমার দিকে তাকাবো কেন? রহি পিছিয়ে গেল কয়েক পা। এটা শোনার জন্য প্রস্তুত ছিল না। কি বলল ইয়াশ? সে বিবাহিত? ইয়াশ কি মজা করছে রহির সাথে? কৌতূহল দমাতে না পেরে রহি জিজ্ঞাসা করলো ইয়াশকে, তুমি কি মজা করছো আমার সাথে? সিরিয়াস বিষয় নিয়ে আমি ঠাট্টা মজা করি না রোহি, এটা তুমি ভালো করেই জানো। ইয়াশ চলে গেল নিজের রুমে। রহি নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রহির ভিতরটা শুকিয়ে এলো, মাথাটা কেমন ভন ভন করছে ওর। ইয়াশ কি সত্যি বলছে এসব? হোস্টেল থেকে বাড়িতে আসলো কিছুক্ষণ আগে। সিমকে বারবার কল দিয়ে জিজ্ঞাসা করেছিল ইয়াশ এসেছে কিনা। উত্তর পাওয়ার সাথে সাথে রহি চলে এসেছে এখানে। এমন কিছু শুনতে হবে জানলে সে আসতো না কোনোভাবে। সিমি এসে দাঁড়িয়েছে রহির পাশে, বলছে ওকে, কখন আসলে ফুপি? নিজেকে স্বাভাবিক করে বলল রহি। এই তো এখনই। ঈদের ছুটিতে এসেছো তাই না? এবার আর তোমাকে যেতে দিচ্ছি না। আমি, মামাই আর তুমি মিলে ঘুরতে যাব, সাথে নতুন মামিকেও নেব। নতুন মামি? হ্যাঁ, মামাই বিয়ে করেছে। আপু বলেনি তোমাকে? রহির মুখটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তে। কেন যেন রাগ হলো ওর। ধমক দিয়ে বলে উঠল সিমিকে, এত কথা কিসের সিমি? পড়তে যা, তোর না পরীক্ষার সামনে। সিমির হাসি মুখটা চুপসে গেল মুহূর্তে। ফুপির মেজাজ খারাপ হলো কেন বুঝলো না সে। চুপচাপ চলে গেল রহির কাছ থেকে। বিকেলে অনেক আত্মীয় স্বজনরা এসেছেন ইয়াশকে দেখতে। এসে যখন শুনলেন ইয়াশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, কত রকমের কথা বললেন এক একজন। কেউ কেউ আবার বলছিলেন বিদেশি হয়তো বিয়ে করে নিয়েছিল এই মেয়েকে, তাই তো সে এত করে বলার পরও আসেনি এতদিন। সুফিয়া বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছিল না তখন। সিমিকে পাঠিয়েছেন কাশফিয়াকে নিয়ে আসতে। সবাই দেখতে চাইছিল ওকে। মাথায় ওড়না টেনে রুম ভর্তি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে কাশফিয়া। পরনে শাড়ির বদলে 3 পিস দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে সুফিয়া বেগমের। তিনি কিছু বলবেন তার আগে পাশের বাড়ির এক ভদ্র মহিলা বলে উঠেছেন, বাড়ির বইয়ের এমন সাজ কেন সুফিয়া? তোমাদের বাড়ির বইয়েরা তো এভাবে থাকে না। তাছাড়া এই মেয়ের বয়সও তো আমাদের সিমের মতোই হবে। যাই বলো, ইয়াসের পাশে ওকে ওই মেয়েকে মানায় না। কাশফিয়ার কানে গেল কিছু কথা। অস্বস্তি হচ্ছে ওর এসব শুনে। মাথাটা নুইয়ে নিয়েছে। তখনই সুফিয়া বেগম উঠে এলেন কাশফিয়ার কাছে। আস্তে আস্তে বললেন ওকে, এই মেয়ে, শাড়ি পরতে বলেছি না তোমাকে? এসব কি পরেছো? আমার গুণধর ছেলে কি তোমাকে শিখিয়ে দিয়েছে? মা যা বলবে তার উল্টোটাই করবে? মেঝের দিকে তাকিয়ে জবাব দিল কাশফিয়া, আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই। বড়লোক ছেলে পটানোর ভালোই অভ্যাস আছে, তাই না? সবার সামনে আফিয়ার এমন কথায় অস্বস্তিতে পড়লেন সুফিয়া বেগম। উজ্জ্বল মাত্রই অফিস থেকে এসেছে, স্পষ্টই শুনেছে আফিয়ার কথা। ধমক দিয়ে বলে উঠেছে ওকে, তোমার কি সুবুদ্ধি হবে না কখনোই? মেহমানদের সামনে নতুন বউকে কি বলছো এসব? যা বলেছি ঠিক বলেছি। তুমি জানো না আমাদের রোহি ইয়াসকে পছন্দ করে? এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলে আমি মেনে নেব নাকি? তুই মানার না মানার কি আপু? আমার জীবন, আমার ইচ্ছা। আমি কাকে বিয়ে করব না করব এটা কি তোমরা বলে দেবে? এই খন্দকের মন ছিল সব নিয়ম কানুন কি কেবল আমার জন্যই? গম্ভীর কণ্ঠের এমন কথায় থমকালো সবাই। চুপ করে গেল আফিয়া। ঘর ভর্তি মেহমান সহ বাড়ির সবার দৃষ্টি তখন ইয়াসের দিকে। রুম থেকে বেরিয়ে এসেছে রহিও। দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে, হাত টেনে নিজের কাছে আনলো ওকে। চোখ মুখ থেকে চিন্তা ভাবটা মুহূর্তেই সরে গেল কাশফিয়ার। ইয়াস বলল সবাইকে উদ্দেশ্য করে, ও ছোট, বয়সে আমার সাথে যায় না, এটা কোনো ব্যাপার না। আমি ওকে খাইয়ে পড়িয়ে বড় করে নেব। আমার পাশে উপমাকেই মানায়। আই রিপিট, উপমাকেই মানায়। আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার দায়িত্ব দেইনি আমি। সবার মুখগুলো চুপসে গেল মুহূর্তে। লজ্জায় মাথা নিচু করে ফেললেন নিজেদের। ইয়াস ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তড়িঘড়ি করে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন সুফিয়া বেগম। স্বামীও ওনার বাসায় নেই এই সময়টাতে। চিন্তিত কণ্ঠে বললেন ছেলেকে, চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? থাকার জায়গার অভাব হবে না আম্মু। যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না।
আফিয়া ছলছল চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। কী বা বলেছে সে? ইয়াসের কাছে বোনের চেয়ে বাইরের একটা মেয়ে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আফিয়া কাছে এলো ভাইয়ের, বলল, কে বাইরের একটা মেয়ের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলছিস ইয়াস? এই মেয়েই তো সব হলো, আমরা বুঝি কেউ নই? ও আমার হাত ধরে আমাকে বিশ্বাস করে বাড়িতে এসছে আপু। আমি কিভাবে ওর অপমান সহ্য করি? সুফিয়া বেগমেরও রাগ কম হয়নি আফিয়ার কথায়। চোখের ইশারায় শাসালেন মেয়েকে। ক্ষমা চাইতে বললেন ইয়াসের কাছে। আফিয়া ভাইয়াকে বড্ড ভালোবাসে, চাইছে না কোনোভাবে বাড়ি ছাড়া হোক। সে ইচ্ছে না থাকলেও সরি বলেছে কাশফিয়াকে। কাশফিয়ার কেমন খারাপ লাগছিল আফিয়ার জন্যে। কিছু বলতে নিলে ইয়াস চোখের ইশারায় চুপ করে থাকতে বলল ওকে। উজ্জ্বল মিটিমিটি হেসে বলছে ইয়াসকে, এই না হলো আমার শালা, বউকে এভাবেই ভালোবাসতে হয়। ইয়াস কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। চোখে মুখে রাগ স্পষ্ট। সুফিয়া বেগম জানেন ছেলের রাগ সম্পর্কে। হাতে পায়ে ধরে বুঝালেন ওকে। ইয়াসও মানল মায়ের কথায়। কাশফিয়ার হাত ধরে নিয়ে গেল ওকে রুমে। পুরোটা সময় রোহি এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটার কি ভাগ্য, সে প্রতিনিয়ত যে মানুষটাকে চাইলো এই মেয়েটা কষ্ট ছাড়াই তাকে পেয়ে গেল। কি আছে এই মেয়েটার মধ্যে? কিছু তো একটা আছে, নইলে ইয়াসের মতো গম্ভীর বদমেজাজি একটা মানুষ তার প্রেমে মজে কিভাবে সবার থেকে সুন্দর করে প্রোটেক্ট করলো মেয়েটাকে। রোহির যে হিংসা হচ্ছে কাশফিয়ার ভাগ্যের উপর, এই ভাগ্যটা ওর হলো না কেন? চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়লো রোহির। কাউকে তা বুঝতে না দিয়ে চলে গেল রুমে। সময় গড়িয়েছে 2-3 দিন। বাড়িতে কত আয়োজন চলছে ঈদের। হ্যাঁ, কালকেই ঈদুল আজহা। মামাকে ছেড়ে এই বাড়িতে কাশফিয়ার প্রথম ঈদ। ভাইয়ের সাথে কথা হয় না ওর অনেক দিন। ইয়াসের হাত ধরে এই বাড়িতে আসার কারণটাই যে নিজের ভাইকে খুঁজে পাওয়া। যত দ্রুত সম্ভব কাশফিয়াকে যোগাযোগ করতে হবে ওর ভাইয়ের সাথে, নইলে যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না মনে। কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে কখন নিজেও জানে না কাশফিয়া। ইয়াস আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে ওর। পরক্ষণে আবার নিজেকে বকাঝকা দিয়ে মনে মনে ভাবছে নিজের রুমে এমন চোরের মতো ঢুকলো কেন সে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াস। এগিয়ে গিয়ে সোফার পাশে সেন্টার টেবিলের উপর কয়েকটা শপিং ব্যাগ রাখলো। সবগুলোই এনেছে তার উপমার জন্য। মেয়েটাকে ডাকতে যাবে তখনই দেখলো বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশফিয়াকে। ভাবনায় এলো ইয়াসের কালই তো ঈদ, মেয়েদের হাতে মেহেদি না থাকলে মানায় কি যেন ভেবে হাসলো ইয়াস। আসার সময় জামা কাপড়ের সাথে সব থেকে মেহেদির প্যাকেট নিয়ে এসেছিল। কাশফিয়ার কাছে এসে মেঝেতে বসলো হাঁটু গেড়ে। কাশফিয়ার একটা হাত টেনে নিজের কাছে আনলো ইয়াস। আনারি হাতে পরিয়ে দিল মেহেদি। আস্তে আস্তে বালিশের উপর কাশফিয়ার হাত দুটো রেখে চলে গেল রুম থেকে। মেয়েটা কি বুঝলো এগুলো? হয়তো না। ঘুমন্ত কাশফিয়া হয়তো জানেও না কেউ একজন তাকে নিয়ে যতটা ভাবে সে নিজেও হয়তো ততটা ভাবে না। মন খারাপ করে বসে আছে কাশফিয়া। বিছানার উপরে রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগে সুফিয়া বেগম এসেছিলেন এই রুমে। কাশফিয়াকে বললেন শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকা ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু কাশফিয়া যে শাড়ি পরতে পারে না, একবারই পরেছে, তাও জোর জবস্তি করে বিয়ের শাড়ি পরিয়ে দিয়েছিল ওর মামি। ইয়াস মাত্রই রুমে ঢুকেছিল। বিছানায় বসে থাকা কাশফিয়া চিন্তিত মুখশ্রী নজরে এলো তার। শার্টের হাতাটা গুটাতে গুটাতে পাশে গিয়ে দাঁড়ালো কাশফিয়ার। ডাকলো ওকে। উপমা। কাশফিয়া মুখ তুলে তাকালো ইয়াসের দিকে, বলল মিনমিনে কণ্ঠে, বলুন। মন খারাপ? কেউ কিছু বলেছে তোমাকে? কথা বললো না কাশফিয়া। মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে রইল সে আগের মতোই। ইয়াসের মনে হলো ওর ভাবনাই সত্যি, হয়তো ওর মা বাবা বোন কেউ একজন এসে কথা শুনিয়েছে কাশফিয়াকে। ইয়াস বসলো ওর পাশে, বলল আবারও, কে কি বলছে আমাকে বলো। কাশফিয়ার মনে হলো ইয়াস রেগে গেছে কোনো কারণে। ওকে শান্ত করতে বলল সে, কেউ কিছুই বলেনি আমাকে। তাহলে এইভাবে মন খারাপ করে বসে আছো যে? তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ভাইয়ার জন্য মন খারাপ হয়নি। তাহলে? ইয়াসের মনে পড়লো এখন ওর আম্মুই তখন হম্বিতম্বি করেছিলেন শাড়ি পরা নেই। ইয়াস হয়তো বুঝলো কি হয়েছে, কি যেন ভেবে হাসলো সে। বলল কাশফিয়াকে, আমি হেল্প করব? কাশফিয়া কেমন লজ্জা হলো ইয়াসের কথায়। ফটাফট মাথা দুলিয়ে নানা করে বলল ইয়াসকে, তার দরকার নেই। ভয় পেও না উপমা, আমি অতটাও খারাপ নই, বিশ্বাস করে দেখো আমাকে। ইয়াস যতক্ষণ কথা বলছে কাশফিয়া এক ধ্যানে তাকিয়েছিল ওর মুখের দিকে। কি সুন্দর করে কথাটা বললো ইয়াস। দেখা হওয়ার পর থেকেই প্রথম ইয়াসকে ভালোভাবে কথা বলতে দেখলো কাশফিয়া। তার ভাবনা তাহলে ভুল। ইয়াস মোটেও তিতা করলা নয়, হাসতেও জানে লোকটা। ইয়াস বিছানা থেকে বেছে বেছে একটা নীল শাড়ি হাতে তুলে নিল, নিজের চোখ বেঁধে নিল কাশফিয়ার গায়ের ওড়নাটা দিয়ে যত্ন করে ওকে পরিয়ে দিল শাড়িটা। পুরো সময় কাশফিয়া কেবল দেখছিল ইয়াসকে। এই মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে। কিভাবে সুপারম্যানের মতো এসে সবসময় বিপদ থেকে বাঁচিয়ে নেয় তাকে। শাড়ি পরানো শেষে কুচি ধরতে বলল কাশফিয়াকে। চোখের বাঁধন খুলে মেঝেতে বসে কুচিগুলো ঠিক করে দিল ওর। কাশফিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে, ইয়াস ঠিক তার পিছনে।
শাড়ির আঁচল টেনে কাশফিয়ার মাথায় দিয়ে দিল ইয়াস। ঠোঁটের হাসি চওড়া হলো কাশফিয়ার। হুট করে মেঝেতে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো ইয়াসকে। কি হচ্ছে বুঝতে না পেরে প্রশ্ন করলো ইয়াস। আরে কি করছো? আজকে না ঈদ, প্রথম সালামটা আমি আপনাকেই করলাম। ইয়াস হাসলো কেবল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বুকের বাম পাশটায় হাত দিয়ে বলছে বিড়বিড় করে, পায় না উপমা, তুমি তো আমার এখানটায়। কখনো হৃৎপিণ্ডের ব্যথা হয়ে, কখনো আমার ঠোঁটের কোণে হাসি হয়ে। কথাগুলো ভেবে আনমনে হাসলো ইয়াস। কাশফিয়া চেয়ে রইল ওর যাওয়ার পানে। লোকটা দেখতে মন্দ না, ঠিক যেন সিনেমার হিরোদের মতো। কত সুন্দর করে উপমা নামে ডাকে তাকে। কাশফিয়া কি প্রেমে পড়লো এই তিতা করলার? নিজের ভাবনায় নিজেই হাসলো কাশফিয়া। ইয়াস যাওয়ার পর থেকে কাশফিয়া ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে বিছানার উপরে রাখা গিফট কার্ড, টাকা আর শাড়ি পেল সে। এগুলো কার বুঝতে পারছে না কাশফিয়ার। জিনিসগুলো নেড়েচেড়ে দেখলো, কিছুক্ষণ বিড়বিড় করে আওড়ালো, এগুলো কি আমার? রুমে কি তুমি ছাড়া আর কোনো মেয়ে আছে? ভোরকে তাকালো কাশফিয়া। এত আস্তে করে বলল লোকটা শুনে নিল কি করে? আমতা আমতা করে বলল ইয়াসকে, না, কিন্তু আমার জন্য এইসব কেন? তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, সালাম না দিলে বিষয়টা কেমন দেখে না? তুমি তো পরে আমাকে কিপ্টে ভাবতে পারো। ইয়াস রায়হান কিপ্টে নয়, এটা বোঝাতেই তোমাকে সালাম দিলাম। মনে মনে হাসলো কাশফিয়া। লোকটা কি সুন্দর অহেতুক লজিক দেখাতে পারে। তবে ইয়াসের আনা গিফটগুলো অনেক সুন্দর, ওর পছন্দের, তারিফ করতে হয় বটে। কাশফিয়ার দিকে তাকিয়ে কি যেন ভাবছে ইয়াস। মাথা থেকে শাড়ির আঁচল পড়ে যাওয়ায় ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ছে। বিরক্ত হচ্ছে কাশফিয়া। ইয়াস লক্ষ্য করলো বিষয়টা। কথা না বলে চাওয়ালো কাশফিয়াকে নিজের দিকে। যত্ন করে চুলগুলো সব গুজে দিল কানের পাশে। কাশফিয়া কেবল দেখে যাচ্ছে ইয়াসকে। হুট করেই ওর মাথায় আসলো ভাইয়ার কথা। বলল ইয়াসকে, আমাকে ভাইয়ার সাথে একবার কথা বলিয়ে দিবেন? মুহূর্তে চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। পিছিয়ে গেল কয়েক পা। কাশফিয়া বুঝলো না কিছুই। মনে হলো শরীর খারাপ হয়েছে। ইয়াসের কাছে গিয়ে গালে কপালে হাত দিয়ে বলল সে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না তো। ভাইয়ার সাথে একবার কথা বলিয়ে দিন না আমাকে। আমি শুধু জানতে চাই ভাইয়া ভালো আছে কিনা। রাগত্ব স্বরে বলে উঠল ইয়াস। বলেছি তো ভালো আছে, এত কথা কিসের উপমা? আমাকে সময় দাও, সময় আসলে কৌশিক ঠিক তোমার সাথেই কথা বলবে। আপনার সাথে আমি এসেছি ভাইয়ার জন্যই, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। মুখে মুখে তর্ক কোনো কালেই পছন্দ না ইয়াসের। মেয়েদের এত বাড়াবাড়িও ভালো লাগে না ওর। এই যে বারবার বলার পরেও কাশফিয়া উল্টো প্রশ্ন করে বসছে। রাগ লাগছে ইয়াসের। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেললো ইয়াস। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার বৃথা চেষ্টা চালালো কিছুক্ষণ। কাশফিয়াকে কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সিমির কণ্ঠস্বর ভেসে এলো কানে, মামাই তোমাকে আর নতুন মামিকে সবাই নিচে রাখছে। ইয়াস তাকালো ভাগ্নির দিকে। নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টেনে বলল, ওকে আসছে, তুমি যাও। চলে গেল সিমি। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানে। গুরুত্বপূর্ণ ফোন কল আসায় ইয়াসও চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর রহি এসে কড়া নাড়ল দরজায়। কাশফিয়া তখন বিছানায় বসেছিল। দরজার দিকে তাকাতেই অপরিচিত মুখ দেখল সে। মেয়েটাকে চেনে না কাশফিয়া, চিনবেই বা কি করে? এসেছে তো মাত্র 3-4 দিন, হাতে গোনা 2-1 জন ছাড়া এখনো বাড়ির সবাইকে দেখা হয়নি ওর। কাশফিয়া মুখে হাসি টেনে ভেতরে আসতে বলল রহিকে। রহিও আসলো ওদের রুমে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশফিয়াকে। মেয়েটা সুন্দর, বয়স কম, গোলগাল চেহারা, ফর্সা দেখতে, মাথার লম্বা চুল, কাজল কালো চোখ। এই চোখের মায়ায় বুঝি পড়েছে ইয়াস। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলো রহি। মেয়েটাকে পছন্দ করার কারণ আছে বটে, কিন্তু রহি কি দেখতে এতটাই বাজে? ওকে ভালোবাসা যেত না একবার? কথাগুলো ভেবে নিজেই নিজেকে বকাঝকা দিচ্ছে রহি। অন্য নারীর স্বামীকে নিয়ে কি ভাবছে সে সব? এগুলো যে পাপ। এদিকে কাশফিয়া তাকিয়ে আছে রহির মুখ পানে। মেয়েটাকে জানতে ইচ্ছা করছে। রহি লক্ষ্য করলো এটা। হেসে জিজ্ঞাসা করলো কাশফিয়াকে, নাম কি তোমার? কাশফিয়া। ভ্রু কুচকে আরেকবার বলল রহি। ঈশান যে তখন উপমা বলে ডাকলো। সাথে সাথে উত্তর এলো কাশফিয়ার থেকে, উনি উপমাই ডাকেন। আবারও কেমন মন খারাপ হলো রহির। কি সুন্দর নাম দিয়েছে মেয়েটার ইয়াস। ওর কেন এমন ভাগ্য হলো না? কেন চেয়েও পেল না ইয়াসকে? প্রতিবারই বাড়িতে আসলে এই রুমটাতে আসতো রহি। ইয়াসের রেখে যাওয়া সব জিনিসগুলো ছুঁয়ে দেখতো সে। মনে হতো ইয়াসকেই ছুঁয়েছে। কিন্তু এখন এই রুমটাতে কেমন দম বন্ধ লাগছে। ওর প্রিয় মানুষটার সাথে এই রুমে অন্য এক মেয়ে থাকে, স্ত্রীর অধিকার নিয়ে তাকে স্পর্শ করে। না না, আর এগুলো ভাবতে পারছে না রহি। বেশিক্ষণ এখানে থাকলে কান্না করে দিবে। সে দ্রুত বলল কাশফিয়াকে, চাচি রাগ করবেন, তোমাকে না ডাকলেন অনেক আগে, তাড়াতাড়ি চলে এসো। রহি চলে যাচ্ছিল রুম থেকে। দরজার সামনে পা রাখতেই বলল কাশফিয়া, আপনার পরিচয় দিলেন না তো? আমার পরিচয় জানলে তুমি খুশি হবে তো? তা হব না কেন? হাসলো রহি। যেতে যেতে বলল কাশফিয়াকে উদ্দেশ্য করে, আমি রহি।
নামটা শোনা মাত্রই কপালে ভাঁজ পড়ল কাশফিয়ার। মনে হলো এই নামটা শুনেছে সে। হ্যাঁ, মনে পড়েছে, তখন ইয়াসের আপুর মুখে শুনেছিল রোহি ইয়াসকে পছন্দ করে, এই কথাটাই বলেছিলেন তিনি। আচ্ছা, মেয়েটা তো সুন্দর, পরি বললেও ভুল হবে না। ইয়াস নিশ্চয়ই পছন্দ করে মেয়েটাকে। ওদের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালো কাশফিয়া? কিন্তু সবকিছুর পরেও এসব ভেবে এত খারাপ লাগছে কেন? কেন মনের মধ্যে কষ্ট হচ্ছে ইয়াসকে অন্য কারো পাশে ভাবতে? কাশফিয়া তো ভালোবাসে না মানুষটাকে। অমন তিত করলার মতো স্বভাবের লোককে ভালোবাসবেই বা কে? কথায় কথায় মুখটাকে কষা আমের মতো বানিয়ে রাখে। কথাটা ভেবেই আনমনে হাসলো কাশফিয়া। ব্যালকনিতেই দাঁড়িয়েছিল ইয়াস। কাশফিয়া ভাবলো ডাকবে ওকে, একসাথে নিচে যাবে দুজনে। ইয়াস ব্যতীত কাউকেই তো চেনে না ভালো করে। দরজার সামনে যেতে স্পষ্ট কানে এলো কাশফিয়ার কারোর সাথে কলে কথা বলছে ইয়াস। চিন্তিত কণ্ঠে বলছে সে। ও কি ঠিক আছে? বেঁচে আছে তো? বেঁচে আছে, তবে কন্ডিশন খুব একটা ভালো না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। না না, ওকে বাঁচাতে হবে, নইলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেবল ইয়াসের বলা কথাগুলো শুনেছে কাশফিয়া। ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কি বলেছে না বলেছে কানে আসেনি তার। কেমন অদ্ভুত ঠেকলো বিষয়টা। সাথে মনে হলো ইয়াস খুব চিন্তায় আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কাশফিয়া, কাকে বাঁচানোর কথা বলছেন? কেনই বা ক্ষমা করতে পারবেন না নিজেকে? চমকে তাকালো ইয়াস। পরে কথা বলছি বলে কেটে দিল ফোনের লাইন। মেজাজ দেখিয়ে বলল কাশফিয়াকে, তোমাকে না বলেছি নিজের মতোই থাকবে? আমাকে সব ব্যাপারে নাক গলানোর অধিকার দিয়েছি তোমাকে? আমি তো কেবল জানতে চাইলাম। পুরো কথাটা শেষ হওয়ার আগে ইয়াস থামিয়ে দিল ওকে। রেগে মেগে বলল ধমকের স্বরে, এত জানতে হবে না তোমাকে। একটু ভালোভাবে কথা বলেছি দেখে নিজেকে আমার বউ ভাবতে শুরু করছো? শোনো মেয়ে, ইয়াসকে পাওয়া এতটা সহজ না। কাশফিয়া রাগে না সহজে, তাই ইয়াসের কথায় রাগ লাগছে না ওর। তবে শেষ কথাটায় কেমন হাসি পেল। মুখ ভেঙচি কেটে বলল ইয়াসকে, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আপনাকে পাওয়ার জন্য বসে নেই কাশফিয়া। আমার পিছে কত কত সাকিব খান ঘুরতো। তাই সেদিন তোমার সাকিব খানেরা ছিল কোথায়? আমার থেকে তো হেল্প নিতে হলো। আপনি কি আমাকে খোটা দিচ্ছেন? মনে করিয়ে দিলাম, তোমার ঠিকানা কেবল আমি পর্যন্ত। উপমা। কাশফিয়াকে আসতে বলে চলে গেল ইয়াস। শেষ কথাটা বলার সময় মুচকি হাসছিল ইয়াস। গালে টোল পড়েছিল। কি সুন্দর কথাগুলো ভেবে হাসছে কাশফিয়া নিজে। পরক্ষণে আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, ধর, এই লোককে নিয়ে তুই এত ভাবছিস কেন কাশফিয়া? রাত হয়েছে অনেক। রুমে কাশফিয়া একাই ছিল। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল ইয়াস, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কেউ তাকিয়ে আছে ওর দিকে, আস্তে আস্তে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। চোখে মুখে শ্বাস পড়ছে লোকটার। ভেতরটা কেঁপে উঠলো তখনই। ইয়াসকে তো ভালো বলেই জানে কাশফিয়া এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে এসে বসেছে ওর সামনে? কেই বা কথা বলছে ফিস ফিস করে। ভয়ে উঠে বসেছে কাশফিয়া। অপরিচিত কাউকে দেখে চিৎকার দিতে নিলে এসে হাত দিয়ে মুখ চেপে ধরেছে ওর। অশালীন দৃষ্টিতে তাকিয়েছে কাশফিয়ার দিকে। লোকটার হাতে কামড় বসিয়ে দিল কাশফিয়া। কিছুটা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলল, কে আপনি? হ্যাঁ, এত রাতে এখানেই বা কি করছেন? কাছে আসো রোজ। লোকটা হাত বাড়ালো কাশফিয়ার দিকে। ভয়ে শরীর কাঁপছে কাশফিয়ার। ইয়াসি বা কোথায় গেল এই সময়? লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে কাশফিয়ার গাল, তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাতে। শক্ত হাতে গালে চর বসিয়ে দিয়ে বলল রেগে মেগে, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার রুমে ঢুকেছিস কার পারমিশন নিয়ে? ইয়াসের সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। আবারও তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা কাশফিয়ার দিকে। ঈশানের এমন চাহনিতে ভয় হলো কাশফিয়ার। দ্রুত এসে দাঁড়ালো ইয়াসের পিছনে, বাহু আঁকড়ে ধরলো ওর। ঈশানের মনে হয় পছন্দ হলো না বিষয়টা। ড্রিঙ্কস করে ঝাপসা দেখছে চোখে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না সে। তবুও নিজেকে ঠিক রেখে বলল ইয়াসকে, এটা তো আমার রুম, তোর রুম হলো কিভাবে? ইয়াস বাঁকা হাসলো। কি যেন ভেবে এগিয়ে গেল ঈশানের দিকে। ওর শার্টের কলার চেপে কাছে নিয়ে আসলো নিজের। বলল বিড়বিড় করে, বাহ, খন্দকার মঞ্চিলে মদ খেয়ে মাতলামও হয়। কিন্তু ঈশান, তুই যে ভুল করেছিস, তোর এই নোংরা হাত দিয়ে আমার উপমাকে ছুঁতে চেয়েছিস। আমি কিভাবে ছেড়ে দিই তোকে? ইয়াস টানতে টানতে নিচে নিয়ে গেল ঈশানকে। যাওয়ার আগে কাশফিয়াকে চোখের ইশারায় বলে গেল নিচে না নামতে। কাশফিয়াও বাধ্য মেয়ের মতো শুনল ইয়াসের কথা। ড্রিম লাইটের আলো জ্বলছে কেবল, ঘুটঘুটে অন্ধকার পুরো বাড়িতে। রাত তো অনেক হলো, এই সময় কেউ সজাগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইয়াসের রাগ লাগছে প্রচণ্ড। কয়েকটা চর মেরেছে ঈশানের গালে, ঠিক নেই তার। ঈশানও এবার খেপেছে, নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে চেয়েছে ইয়াসকে। কিন্তু মাতাল অবস্থায় ইয়াসের শক্তির সাথে পেরে ওঠেনি সে। ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙার আওয়াজে জেগে গেছেন বাড়ির সবাই। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন ড্রয়িং রুমে।
লাইট অন করতে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা ঈশানকে দেখলো সবাই। ইয়াসের হাতে শক্তপোক্ত একটা কাঠের টুকরো, রক্ত ঝরছে ওটা থেকে। ওর কপালটাও কেটে গেছে খানিকটা। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ইয়াস আরেকবার আঘাত করতে যাবে ঈশানকে, তখনই সুফিয়া বেগম মুখে হাত চেপে ডেকে উঠেছেন ইয়াসকে। ইয়াস, কি করছো এসব? ও ভাই হয় তোমার। ইয়াস দাঁড়িয়েছিল খাবার টেবিলের কাছে, রাগে মাথা ফেটে পড়ছে ওর। টেবিলে রাখা কাঁচের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলেছে মেঝেতে, চিৎকার দিয়ে বলে উঠছে সুফিয়া বেগমকে। ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটি নেই আম্মু। ওই শুধু আর শুধু তোমাদের ছেলে হয়, আমার কিছু হয় না। বাড়ির সবাই উপস্থিত ছিলেন তখন। ইয়াসের এমন রাগ দেখে ভয় হাত পা কাঁপছে সিমির। দৌড়ে নিজের রুমে চলে গেছে সে। বাকিরা হতবাক হয়ে কেবল তাকিয়ে আছে ইয়াস আর ঈশানের দিকে। মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে ঈশান। মাথায় 2 হাত চেপে ডেকে বলছে মাকে, আম্মু আমাকে বাঁচাও। ছেলের যন্ত্রণাময় আর্তনাদে ধ্যান ভাঙল সুফিয়া বেগমের। ইয়াসের থেকে চোখ সরিয়ে তাকালেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঈশানের দিকে। সবাই মিলে দৌড়ে এলো ঈশানের কাছে। উজ্জ্বলার বাকিরা মিলে নিয়ে গেল ওকে হসপিটালে। পুরোটা সময় ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন আনোয়ার সাহেব। ছেলের এমন রাগের কারণ না বুঝলেও এটা বুঝতে পারছেন ভুল কিছু করেছে ঈশান। খুব সহজে রাগে না ইয়াস, কিন্তু রেগে গেলে তুলকালাম কাণ্ড বাঁধায়, এটা ওনারা জানা। কিন্তু নিজের ভাইকে এভাবে মারধর করাটা ভালো লাগলো না তার। কাছে এসে বললেন ইয়াসকে, ঈশান ভুল করেছে। ভুল না করলে আমি ওকে মারতাম না আব্বু। আমাদেরকে বলতে পারতে। তোমরা তো একটা চর থাপ্পড় দিতে, তাতে আমার মন ভরতো না। ডক্টর যখন বলবে খন্দকার ঈশান তাইফ ইজ নো মোর, তখন আমার মন শান্ত হবে। কপালে ভাঁজ পড়ল আনোয়ার সাহেবের। ছেলে তার এত পাষাণ হলো কবে? কী বা ভুল করেছে ঈশান, যেভাবে মেরেও শান্তি হয়নি ইয়াসের? আনোয়ার সাহেব কথা বলতে চাইলেন ছেলের সাথে। হাত উঁচিয়ে বাবাকে থামিয়ে দিল ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ছেলের যাওয়ার পানে নির্বাক দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন আনোয়ার সাহেব। বিছানায় জড়সড় হয়ে বসে থাকা কাশফিয়ার কাছে এসে বসেছে ইয়াস। ওকে দেখা মাত্রই মুখ তুলে তাকালো কাশফিয়া। প্রচন্ড ভয়ে চাপড়ে ধরেছে ইয়াসকে। ইয়াসের বুকে নিজের মাথা রেখে কেঁদে উঠেছে সে। ক্রন্দনরত অবস্থাতে বলছে ইয়াসকে, ওই লোকটা আমাকে বাজেভাবে ছুতে চেয়েছিল। ইয়াস চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়লো। দ্বিতীয়বার ঘটনাটা মনে পড়তে দাও দাও করে আগুন জ্বলে উঠলো মাথায়। নিজেকে কোনো রকমে শান্ত করলো ইয়াস। ওকে জড়িয়ে বসে থাকা মেয়েটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, ভয় নেই উপমা, আমি আছি তো। আপনি তখন কোথায় ছিলেন? যদি খারাপ কিছু হয়ে যেত। বলেই ডুকরে কেঁদে উঠেছে কাশফিয়া। ইয়াসর 2 হাতের আজলায় কাশফিয়ার ছোট্ট মুখটা নিয়ে চাইওয়ালো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে বলতে নেই উপমা, খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুঁতে চেয়েছিল, ওই হাতটা আমি ভেঙে দিয়েছি। কাশফিয়া শান্ত হলো, কিন্তু মনের মধ্যে ভয় জেঁকে বসেছে ওর। কোনোভাবেই পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। ইয়াস হয়তো বুঝলো বিষয়টা। ওর কোলে মাথা রেখে ঘুমাতে বলল কাশফিয়াকে। মেয়েটা হয়তো অপেক্ষা করছিল এটারই। ইয়াস বলা মাত্রই নিজের মাথা রাখলো ওর কোলে। চোখ বন্ধ করে নিল সে। ইয়াস হাসলো আনমনে। আদর করে হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। পানির জগ হাতে নিয়ে ইয়াসের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রুহি। ইয়াসের রুমের পরে ঈশানের রুম, তারপর রুহির। দরজা খোলা ছিল বিধায় না চাইতে চোখ পড়ল ইয়াসের দিকে। আগে তো অকারণেও আসতো এই রুমটাতে। বিছানায় বসে থাকা ইয়াসকে দেখছে রুহি, তারপর আবার ওর কোলে ঘাপটি মেরে শুয়ে থাকা কাশফিয়াকেও দেখছে। কিছুক্ষণের আগের রাগী ইয়াস কোথায় গেল? ছেলেরা বুঝি এমনই হয়। পুরো দুনিয়ার কাছে রাগী আর ভালোবাসার মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষটি। আফসোসের স্বরে বলল রুহি, তুমি আমাকে ভালোবাসতেও তো পারতে ঈশান। ইয়াসের মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। তাকিয়ে বলল সে, কি ওখানে? দ্রুত সরে গেল রুহি। ইয়াস আর তেমন মাথা ঘামালো না বিষয়টা নিয়ে। হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে ঈশান। হাতটাতে প্রচন্ড আঘাত পেয়েছে, সাথে মাথায় সেলাই লেগেছে বেশ কয়েকটা। পুরো মুখ আর হাত ফুলে আছে। সুফিয়া বেগমের কান্না চলে আসার উপক্রম ছেলের এই অবস্থা দেখে। পেটে না ধরলেও সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ওকে। নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসার যত্নে বড় করে তুলেছেন। তাই বুঝি ইয়াসের এতটা ক্ষোভ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। কি এমন ভুল করেছে ঈশান যেভাবে মারতে হলো ওকে? ডাক্তার আসলেন কেবিনে। সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল আর আফিয়া সহ আনোয়ার সাহেব। ডাক্তারকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন সুফিয়া বেগম, আমার ছেলে ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? 1 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবেন বলে মনে হয় না। ওনাকে বেড রেস্টে থাকতে হবে কিছুদিন। কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখ পানে। একই কথা শুনলেন তিনি। এত মারি মেরেছে ইয়াস ঈশানকে? উদ্দেশ্য কি? ওর জানে মেরে ফেলেছিল? রাগ হলো সুফিয়া বেগমের। এক্ষুনি ইয়াসের সাথে কথা না বলে শান্ত হতে পারছেন না তিনি। শাশুড়ির মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ওনাকে, কি হয়েছে চাচি? শরীর খারাপ লাগছে?
ইয়াসের সাথে আমার এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল। বাড়ি চলো। আফিয়া আর তোমার চাচা এখানেই থাকবে। ঈশানের বিষয়টা নিয়েই কি কথা বলতে চাইছেন? তাছাড়া আর কি? আমাকেও তো জানতে হবে আমার এক ছেলে আরেক ছেলেকে এমন মারতে মারতে আধমরা কেন বানিয়েছে, কোন ভুলের শাস্তি দিচ্ছে? ইয়াস কারণ ছাড়া কিছুই করে না চাচি। ঈশান কেমন এটাও আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনোই ওর গায়ে হাত তুলতো না। আদরের শালার দোষ ঢাকছো তুমি উজ্জ্বল। ইয়াস জেনে বুঝে ভুল করার মানুষ নয়। আমি হলপ করে বলতে পারি ঈশান খারাপ কিছু করেছে বলেই ইয়াস এতটা রেগেছে। নইলে যে ছেলে 100 কথার উত্তরে একটাই কথা বলে জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এভাবে মারবে? কথা বাড়ালেন না সুফিয়া বেগম। গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইল হসপিটালে ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম আর ইয়াস। টানা 30 মিনিট ধরে উনি বলে যাচ্ছেন একই কথা। কি ভুল করেছে ঈশান, কেনই এভাবে মেরেছে ওকে? উত্তরে একটাই কথা বলল ইয়াস, তোমার ছেলে আমার কলিজে হাত দিতে চেয়েছে আম্মু, আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুক্রিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলিজে তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। উচ্চারণ করলেন কেবল একটা বাক্য, ইয়াস। উচ্চারণ করলেন কেবল একটা বাক্য, প্রতি উত্তর করলো না ইয়াস। চলে গেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে সার্ভেন্টকে বলেছে ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে। লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনে বেডে শুয়ে আছে এক 28-29 বছর বয়সী যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ছেলেটার। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজের, কথা বলা তো দূরের কথা, নড়াচড়াটুকুও করতে পারছে না সে। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবে। অবস্থার কোনো উন্নতি হচ্ছে না ওর। ডাক্তাররাও এবার আশা ছেড়ে দিবে এমন অবস্থা। হসপিটালে নতুন ডাক্তার এসেছে, নাম ওর ইনায়া রহমান। পড়াশোনা করেছে এদেশে, অবশেষে ডাক্তারি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালে জয়েনিংয়ের আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই ওর প্রধান কাজ 103 নম্বর কেবিনের রোগীকে দেখে যাওয়া। লোকটাকে 1 মাস ধরেই দেখছে ইনায়া, কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাহনি দিয়ে কত কথা বলতে চায় সে, কিন্তু আফসোস কথা বলার শক্তিটুকুও নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চায় ইনায়া। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে তখনই মনে হলো কেউ ওর গায়ে থাকা ওড়নাটা ধরে রেখেছে। বুকের ভিতরটা কেমন করে উঠল ইনা। সে ভাবছে সেটাই কি সত্যি? 3 মাস ধরে বেডে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্স করছে? অবাক হয়ে লোকটার মুখ পানে তাকালো ইনা। কাপা কাপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো লোকটা, ইয়াশ কোথায়? আমার বোনকে পেয়েছে তো? ইনায়া বুঝলো কৌশিকের কথা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে বলল, ইয়াশ বাংলাদেশে গেছে। ইয়াশ বাংলাদেশে গেছে, আপনিও যাবেন, সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে কিছুটা হাসলো কৌশিক। চোখ গড়িয়ে পানি পড়ছে ক্রমাগত, তবু আগের মতো করে বলল সে, আমার আর বাংলাদেশ যাওয়া হবে না। ইনায়ার হাতটা কাঁপছে। হঠাৎ করে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে ওর। কৌশিকের কান্নায় ইনায়ারও কেমন কান্না পাচ্ছে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো সে। পাশের চেয়ারটাতে বসে মুখে 2 হাত চেপে ডুকরে কেঁদে উঠল ইনায়া। কৌশিক বুঝলো না ইনায়ার কান্নার কারণ। সে না হয় কাঁদছে নিজের অনিশ্চিত ভাগ্যের জন্য, ইনায়া কাঁদছে কেন? বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার গায়ে হাত দিয়ে দেখলো ইয়াস মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছে প্রচন্ড। হুট করে কেন এমন হলো? এদিকে আসার সময় কাশফিয়ার পছন্দের চকলেট আইসক্রিম আর বেলি ফুলের বানানো গাজরা নিয়ে এসেছিল ইয়াস। ওকে আর দেওয়া হয়নি জিনিসগুলো। ফুলটা রেখে আইসক্রিমটা ফেলে দিয়েছে জানালা দিয়ে। বাড়িতে আপাতত কেউই নেই। উজ্জ্বল খানিক আগেই বেরিয়ে গেছে কোথাও। ঈশানের অবস্থা ভালো না, তাই সবাই গিয়েছেন হসপিটালে। ইয়াসকে যেতে বলা হলেও যায়নি সে। চোখের সামনে ঈশানকে দেখলেই মেরে ফেলবে হয়তো। ইয়াস একটা নরম সুতি কাপড় ভিজিয়ে কপালে দিয়েছে কাশফিয়ার। মেয়েটা বিড়বিড় করে বলছে কি যেন। কাছে গেলে শুনলো ইয়াস বারবার বলে যাচ্ছে, কাশফিয়া তুমি কবে ফিরে আসবে ভাইয়া? আমার সাথে এমন লুকোচুরি খেললে আমিও কিন্তু রাগ করে চলে যাব আম্মু আব্বুর কাছে। কথাগুলো স্পষ্টতই শুনতে পেল ইয়াস। কৌশিকের কথাটা মাথায় আসতেই কল দিল ইনায়াকে। উপমার অসুস্থতার বিষয়টাও বলল। ইনায়া হয়তো শিখিয়ে দিল কিছু। ইয়াস কলটা কেটে কাবার থেকে কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে এনে জড়িয়ে দিয়েছে কাশফিয়ার গায়ে। তবুও শরীরের কম্পন কমছে না মেয়েটার। ইয়াস উঠে যেতে নিলে ওর হাত ধরে নেয় কাশফিয়া। কাপা কাপা কণ্ঠে বলে, যাবেন না, ওই লোকটা যদি আবারও আসে আমার খুব ভয় লাগছে। ইয়াস দ্রুত কাছে গেল ওর। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলে, যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ইয়াসের বাহু আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল কাশফিয়া। পাড়ি জমালো ঘুমের দেশে। কাশফিয়ার ঘুমন্ত মুখশ্রীর দিকে
নিষ্পলক চোখে তাকিয়ে আছে ইয়াশ। মুচকি হেসে ওর গালে হাত ছুঁয়ে বলছে, এই মেয়ে এত সুন্দর কেন? সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য ওর মধ্যেই দিয়েছেন। এমনি এমনি কি ইয়াশ তার নাম দিয়েছে উপমা? এই মেয়ে যে ইয়াশের মধুময় কবিতার প্রাণ, ওর অপার অনুভবের সন্ধান। ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। বাইরে জানালার পর্দা ভেদ করে বাইরের আলো এসে ইয়াশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখে মুখে বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট বালিশটা মাথার উপরে চেপে ধরে বলছে, আর কত ঘুমাবেন? ইয়াশ কথা বলল না, চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করে মনে পড়ল কাল রাতে ঘটনা। প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি ঠিক আছে সে? উঠে বসলো ইয়াশ। পাশেই এসে দাঁড়িয়েছিল কাশফিয়া। ওর হাত টেনে নিজের কাছে বসালো, কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াশ এখন গায়ে আর জ্বর নেই মেয়েটার। কাশফিয়া একধানে তাকিয়ে আছে ইয়াশের মুখ পানে। এই মানুষটা ওকে নিয়ে এতভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাশফিয়ার এমন ফেল করা চাহনি দেখে ভ্রু কুচকালো ইয়াশ। কাশফিয়া মনে হয় ভয় পেল ইয়াশের এমন চাহনিতে, চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশও চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলল, আমি সুন্দর জানি, তাই বলে এইভাবে তাকিয়ে থাকতে হবে? হ্যাঁ, কাশফিয়ার দিকে কত মানুষ তাকিয়ে থাকে, সে কারো দিকে তাকায় না। তাই বলছে? তা নয় তো কি। মাত্রই কে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। লজ্জা পেল কাশফিয়া। ইয়াশের কথার উত্তর কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াশ হাসলো আনমনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। জানালার পাশটায় গিয়ে দাঁড়িয়েছে কাশফিয়া। মামার কথা খুব মনে পড়ছে ওর। কেমন আছেন কে জানে। মামি ওর অবহেলা করলেও অসুস্থ মামা তো আগলে রেখেছিলেন তাকে ছোট থেকে। সেদিন বিয়ে থেকে পালাতে মামাই বলেছিলেন ওকে। কাশফিয়ার মনে পড়ছে সেদিনের কথা। কনের সাজে যখন বসেছিল বিছানায়, কান্না করতে করতে ফুলে গিয়েছিল ওর চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছে চলে যাবে সুইসাইড করে। দরজায় ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনে দ্রুত গিয়ে খুলে দিল দরজাটা। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলছিলেন তিনি, তুই পালিয়ে যা কাশফি, তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তখন এই বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি জানতাম না রে মা, ক্ষমা করে দে আমাকে। মামার জোর করে রাখা দুই হাত ধরে বলল কাশফিয়া, আমি এ বিয়ে করব না মামা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি ভাইয়ার কাছে যাব। তুই এখান থেকে পালিয়ে যা মা। কাশফিয়া শুনলো মামার কথা। কোনো কিছু না ভেবে সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই দেখে নিলেন ওর মামি। মরে যাবেন বলে ভয় দেখিয়ে আটকাতে চাইলেন ওকে। মামির মন ভুলানো কথায় একটা সময় কাশফিয়ারও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেখবে নিজের জন্যে। তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা। চিৎকার দিয়ে বললেন কাশফিয়াকে, কাশফি চলে যা মা, ফিরে আসবি না। ওই মদখোর মাতালের সাথে বিয়ে করার থেকে ভালো পালিয়ে যা তুই। কাশফিয়া ছলছল চোখে তাকিয়ে আছে মামার দিকে। ওর মামি তখন ওনার হাত ধরে চোখ রাঙিয়ে বললেন, আহাদের কাছে আমাদের ধার দেনা আছে, কাশফিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবেন না। নিজের ভালো কেন বুঝছো না তুমি? চুপ করো। কয়টা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেব? কখনোই না। রুম থেকে বেরিয়ে আসলো আহাদ। চোখ পাকিয়ে তাকালো কাশফিয়ার মামা মামির দিকে। কথাবার্তা না বলে গিয়ে সপাটে চর বসালো ওনার গালে। শার্টের কলার ধরে টেনে বলল রেগে মেগে, ভাগ্নির জন্য মায়া বেড়ে গেছে। বিয়ে দিবি না আমার সাথে? এই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে চাই। তুই ওকে পালিয়ে যেতে বলছিস কোন সাহসে? বলে ওনাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো আহাদ। কাশফিয়া দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাটিতে পড়ে থাকা ওর মামাকে। কষ্ট হলো ওর। কাছে এসে নিজেও চর বসিয়ে দিল আহাদ লোকটার গালে। আহাদের রাগ বাড়লো তরতর করে। এই পুচকে মেয়ের এত সাহস, গায়ে হাত তুললোর। মনে মনে ভেবে নিল আহাদ যাই হোক এই মেয়েকে বিয়ে করেই ছাড়বে আজকে। কাশফিয়ার মামিও তখন খপ করে ধরে ফেললেন ওর হাতটা, কিন্তু আটকে রাখতে পারলেন না তিনি। মাটিতে পড়ে থাকা কাশফিয়ার মামা আঘাত করলেন আহাদকে। ওনার স্ত্রীকেও ধমক দিলেন হাত ছেড়ে দিতে। মামার কথায় এবার সত্যি চলে গেল কাশফিয়া। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সীমানা পেরোলো তখনই সে থামলো, কিন্তু অসাবধানতায় ধাক্কা লাগলো ইয়াশের গাড়িটার সাথে। ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া। লক্ষ্য করলো রহি এসে কড়া নাড়ছে রুমের দরজায়। নিজেকে স্বাভাবিক করে বলল ওকে, রুমে আসুন আপু। ঈশান কোথায় কাশফিয়া? ওয়াশরুমে হবেন, কোনো দরকার? দরকার তো ছিলই, তোমাদের খেতে ডাকছেন সবাই। সিমি কলেজে, তাই আমিই ডাকতে আসলাম। তাড়াতাড়ি চলে এসো, চাচি নালে রাগ করবেন। আসছি, আপনি যান। মুচকি হেসে চলে গেল রহি। কাশফিয়া ওর পরনে থ্রি পিসটা পাল্টে কোনো রকমে শাড়ি পেঁচালো শরীরে। ঠিকঠাক হয়নি জানে, তবুও পরে নিয়েছে ওভাবেই। আয়নার সামনে যেতে ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলের মালাটা চোখে পড়ল ওর।
মুহূর্তেই ঠোঁটের করে হাসি ফুটে উঠল কাশফিয়ার। এই ফুল যে ওর খুব পছন্দের। মাথার ভেজা চুল টাওয়েল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো ইয়াশ। কাশফিয়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে এলো ওর। শাড়ি পরেছে না অন্য কিছু বোঝা মুশকিল, তবে একটা জিনিস বুঝলো, ভালো করেই উপমা শাড়ি পরতে পারে না। হয়তো অভ্যাস নেই। ইয়াশ কাছে এলো কাশফিয়ার, বলল ওকে, এই মেয়ে, শাড়ি পরেছো নাকি গায়ে গামছা পেঁচিয়েছো? কথাটা কানে আসতেই ইয়াশের মুখ পানে তাকালো কাশফিয়া। ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না বলে কি লোকটা অপমান করলো ওকে? মুখ ভেঙচি কেটে বলল কাশফিয়া, আপনি পরিয়ে দিন তবে। ঠোঁট কামড়ে হাসলো ইয়াশ। কাশফিয়ার দিকে এগুতে এগুতে বলল সে, ঠিক আছে, আমি ইয়াশ রায়হান, আমার ভদ্র ছেলে, কারোর কথা ফেলি না। ভ্রুজোড়া কুচকে এলো কাশফিয়ার। কারো কথা ফেলে না মানে? যে কেউ বললে কি শাড়ি পরিয়ে দেবে নাকি? ইয়াশ তাকে রাগ হলো। কাশফিয়ার মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ বুঝলো হয়তো উপমার রাগের কারণ। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলেও গেল কাশফিয়াকে, তুমি যে পোশাকে কমফোর্টেবল সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। কাশফিয়া তখন মুখটাকে বেজার করে বলল ইয়াশকে, আসলে আমার শাড়ি পরার অভ্যেস নেই। ইয়াশকে কথাটা বলে হাতে থাকা শুকিয়ে যাওয়া ফুলের মালাটা নেড়েচেড়ে দেখলো কাশফিয়া। আয়নার সামনে গিয়ে ক্লিপ দিয়ে মাথায় দিল সেটা। ইয়াশ ওর দিকে তাকিয়ে হাসছে আনমনে, বলছে বিড়বিড় করে, শাড়ি পরার অভ্যেস করতে হবে না উপমা, আমাকে ভালোবাসার অভ্যেস করো, আমাকে একটু আদরে রাখো, তোমার সবটুকু জোরে থাকতে চাই আমি। কাশফিয়ার মনে হলো ইয়াশ কিছু বলছে ওকে। ফিরে তাকালো ইয়াশের দিকে, দেখলো ইয়াশ চলে যাচ্ছে রুম থেকে বেরিয়ে। ইয়াশের কথা শুনে কাশফিয়া বদলে নিল শাড়িটা। এসব পরার অভ্যাস নেই ওর। কিন্তু ইয়াশের আম্মু এভাবে দেখলে যদি রেগে যান তখন কি হবে? পরক্ষণে এবার ভাবছে কাশফিয়া যাই হয়ে যাক ইয়াশ বাঁচিয়ে নেবে ওকে। খাবার টেবিলে বসে আছেন সবাই। ইয়াশ আর কাশফিয়া এলো মাত্রই। ইয়াশের পাশে চেয়ারটাতেই বসেছে কাশফিয়া। ওর সাজসজ্জা দেখেই রেগে গেলেন সুফিয়া বেগম। কেন বারবার ওনার কথার অবজ্ঞা করছে মেয়েটা, নাকি শিখিয়ে দিচ্ছে ওনার ছেলেই? নিজেকে সংযত করলেন সুফিয়া বেগম, বললেন না কিছুই। কিছু বললেই তো ছেলে ওনার রাগ দেখিয়ে চলে যাবে বাড়ি থেকে। উজ্জ্বল ইয়াশের ঠিক পাশে চেয়ারটাতেই বসেছিল। কানের কাছে এসে বলছে ওকে, কি শালা বাবু হয়েছে? কি হবে? বাসর। ইয়াশ একবার তাকালো উপমার দিকে, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মেয়ে। হাসলো ইয়াশ, উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল ওর মতো ফিসফিস করে, বউটা ছোট, বড় হোক কিছুটা, আমার আদর নিতে পারবে না এই বয়সে। ধুর, কি যে বলো না তুমি, বউয়ের আদর না দিলে বয়স বাড়ে নাকি? তোমার আপুকেও তো। ভ্রুকুচকে তাকালো ইয়াশ। উজ্জ্বলের মনে হলো ভুল সময়ে ভুল কথা বলেছে সে। এক হাত দিয়ে কান ধরে চোখের ইশারায় ক্ষমা চাইলো ইয়াশের কাছে। এই ছেলেকে বোঝে না উজ্জ্বল, কখন যে মজা করে আর কখন রাগ, এটাও বুঝতে পারে না সে। হসপিটালের বেডে শুয়ে থাকা কৌশিকের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইনায়ার হসপিটালের অন্য ডাক্তাররা ঘিরে রেখেছেন ওকে, প্রাণপণ চেষ্টা করছেন ছেলেটাকে বাঁচিয়ে তোলার, কিন্তু অবস্থার অবনতি হচ্ছে কৌশিকের। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ওর। চোখ গড়িয়ে পানি পড়ছে ছেলেটার। বারবার বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এখন কিছুটা ঠিক হয়েছে কৌশিক, ভয় কমেছে ইনায়ার, কিন্তু কিছুক্ষণ পরে যদি আবার এরকম হয়, কোনোভাবেই কৌশিকের ক্ষতি হতে দেবে না। যেভাবেই হোক বাঁচাতে হবে কৌশিককে। ইয়াশকে যে কথা দিয়েছে ইনায়া, ডাক্তার সহ সবাই বেরিয়ে গেছেন। কৌশিককে শিফট করা হয়েছে অন্য কেবিনে। হাতের গ্লাভস আর গায়ের অ্যাপ্রনটা খুলে নিয়েছে ইনায়া। চেয়ার টেনে বসেছে কৌশিকের পাশে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে ছেলেটার। চোখ খুলে তাকাতেই দেখলো এক অতি সুন্দর রমণী বসে আছে ওর পাশে। আদর করে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। সব রেখে কৌশিকের চোখ গেল ইনায়ার ছলছল চোখ জোড়ার দিকে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে মেয়েটার। তবুও কত সুন্দর লাগছে ওকে। মুখে যেন রাজ্যের মায়া। বুঝে পায় না কৌশিক এই মেয়ে এত কাঁদে কেন, নাকি তার মতো দুঃখীর কাছে আসলেই দুঃখ বাড়ে মেয়েটার। 3 মাসে মনে হয় এই প্রথম কিছুটা ভালো লাগছে কৌশিকের। খুব করে মন চাইছে বাইরের আলো বাতাস গায়ে লাগাতে, কথা বলতে ইচ্ছে করছে ওর। ইনায়ার দৃষ্টি পড়ল কৌশিকের দিকে। উদ্বিগ্ন হয়ে বলল, ঠিক আছেন আপনি? কি লাগবে আমাকে বলুন, এক্ষুনি এনে দিচ্ছি। আমাকে একবার ইয়াসের সাথে কথা বলিয়ে দাও ইনায়া। আমাকে জানতে হবে আমার বোনকেও পেয়েছে কিনা। ও ভালো আছে জানলে মরেও শান্তি পাবো আমি। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো কৌশিক। ইনায়া কল দিল ইয়াসের ফোনে, যদিও জানে এই সময় কল রিসিভ করবে না ইয়াস। প্রথমবার রিংটোন বাজতে বাজতে কেটে গেল। পরের বার কেউ একজন ধরলো। ইয়াসই কলটা রিসিভ করেছে ভেবে লাউড স্পিকারে দিল। ইনায়া কথা বলছে না কেউই। ফোনের ওপাশে নীরবতা দেখে ইনায়া আগে বলল, ইয়াশ, রায়হান আছে? ভেসে এলো একটা মেলি কণ্ঠস্বর। বলল সে, উনি রুমে নেই। কোথায় আছে? বাইরে গেছেন। আসলে আমি বলে দেব, আপনি ফোন দিয়েছিলেন। ইনায়া কিছু বলার আগে ফোনের লাইন কেটে গেল। পাশ ফিরতে দেখলো কৌশিক এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। ফোনের অপর প্রান্তে কথা বলা মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত মনে হলো কৌশিকের। মনে হলো নিজের কেউ। এই কণ্ঠস্বরে কথা বলার ধরন যে ওর বোনের মতো। তবে কি ইয়াশ খুঁজে পেয়েছে কাশফিয়াকে?
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।